ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হল ভীমাশঙ্কর মহাদেব, যা মহারাষ্ট্রের সাহিত্রী পর্বতের গভীর অরণ্যের মধ্যে অবস্থিত। পুনে থেকে মাত্র 110 কিলোমিটার দূরে অবস্থিত এই ভীমাশঙ্কর মন্দির শুধুমাত্র আধ্যাত্মিকতার আবেশ নয়, আছে পুরাণ কথার রহস্য, ভীমা নদীর উৎপত্তি আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। আর এই যাত্রায় আমরা আবিষ্কার করব এক গোপন অধ্যায়, গুপ্ত ভীমাশঙ্কর মন্দির। দীর্ঘ প্রায় 6 মাস এই মন্দির বন্ধ থাকার পরে বেশ কিছু নতুন নিয়ম ও সময়সূচি নিয়ে পুনরায় এই মন্দির খুলে দেওয়া হয়েছে সাধারণ দর্শনার্থীদের জন্য। চলুন শুরু করি আমাদের এই আধ্যাত্মিক ও প্রাকৃতিক অভিযাত্রা, যেখানে ভীমাশঙ্কর মন্দিরের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তাহলে শুরু করে দিলাম এবার আমাদের ভীমাশঙ্কর যাওয়ার যাত্রা। সকাল সকাল বেরিয়ে পড়লাম পুনে থেকে প্রথমে আমরা চলে এলাম হচ্ছে ওয়াকারবাড়ি যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। সেখান থেকে 6:30 পারফেক্টলি বাস ছেড়ে দিল ভীমাশঙ্কর যাওয়ার উদ্দেশ্যে। সরকারি বাস, কিন্তু সুবিধা খুবই ভালো, খুব সুন্দর। আমরা এখানে বাস পেয়ে গেলাম। আগে থেকে আমরা খোঁজ নিয়েছিলাম যে এখানে টিকিট কাটার ব্যাপারে, তবে টিকিট কাটার আগে থেকে কোনো ব্যাপার নেই। বাস কিন্তু সকাল 4:30 থেকে প্রত্যেক আধ ঘন্টা 40 মিনিট অন্তর অন্তর এখানে বাস থাকে, এবং সেই বাসেতে আপনারা উঠে টিকিট কেটে সোজা চলে যেতে পারেন ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ, সেটা হচ্ছে ভীমাশঙ্কর। আমরা সবাই জানি যে মহারাষ্ট্রের 3টি জ্যোতির্লিঙ্গ রয়েছে, তার মধ্যে ভীমাশঙ্কর একটি। সেটাই এখন আমরা ভিজিট করতে যাচ্ছি। যদিও আমার চ্যানেলে ভীমাশঙ্করের ভিডিও আগে আমি দিয়েছি, আমি ভিজিট করেছি, মনোদীপা ভিজিট করেনি। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিও দেখেছেন। তবে এবারে আমরা যেটা যাচ্ছি তার একটা কারণ রয়েছে, কেননা দীর্ঘ প্রায় 5-5.5 মাস পরেতে এই ভীমাশঙ্কর মন্দির সাধারণ দর্শনার্থীদের জন্য পুনরায় ওপেন হয়েছে, কেননা এটা পুনর্নির্মাণের কাজ চলছিল। তো জানুয়ারি মাসের 9 তারিখে ভীমাশঙ্কর মন্দির বন্ধ হয়ে গেছিল, তারপরে কিন্তু এই জুন মাসের 15 তারিখে ভীমাশঙ্কর মন্দির আবার খুলেছে। আর এখন আজকে হচ্ছে জুন মাসের 27 তারিখ। আমরা বেরিয়েছি ভীমাশঙ্কর যাওয়ার উদ্দেশ্যে। বেশ কিছু নতুন নিয়মাবলী ওখানে চালু হয়েছে, তো সেগুলো কিন্তু সবটাই আপনাদের জানাবো। সেটা কিন্তু পুরোটাই আপনাদের কাছে খুব ইনফরমেটিভ হবে, সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু পুরোটা দেখবেন। বেশ কিছু ছোট ছোট নতুন নিয়ম এবং ওখানে পুনর্নির্মাণ করার পরে মন্দিরের কিরকম সিচুয়েশন হয়েছে সবটা আমাদের কাছে নতুন, সেগুলো কিন্তু পুরো ভিডিওতে জানাবো। তো চলতে থাকুক আমাদের যাত্রা এই ভীমাশঙ্করের উদ্দেশ্যে। আর আমরা যাত্রা করি তার সাথে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিন, কেননা পরে ভিডিওটি আরো এক্সাইটেড হতে চলেছে। ঘড়িতে সময় এখন সকাল 7:18, মানে নাই করে প্রায় আমরা 1 ঘন্টার কাছাকাছি বাসে জার্নি করছি। তবে এই বাসের জার্নি কিন্তু খুবই কমফোর্টেবল। মহারাষ্ট্র স্টেট ট্রান্সপোর্ট যেটা রয়েছে MSRTC, তারই বাস পরিষ্কার পরিচ্ছন্ন নতুন বাস। আর বাসেতে মানে সিট কমফোর্টেবল কিন্তু যথেষ্ট রয়েছে, পুশ ব্যাক নয়, কিন্তু সিট কমফোর্টেবল রয়েছে। এখান থেকে মানে পুনে থেকে ভীমাশঙ্করের দূরত্ব 110 থেকে 115 কিলোমিটার মতো। তো এই বাসের সময় লাগবে 4 ঘন্টা 4.5 ঘন্টা। বাসের ভাড়া সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া দিই। বাসের ভাড়া হচ্ছে এখানে 235 টাকা হচ্ছে ফুল ভাড়া। এখানে ফিমেলদের কিন্তু কনসেশন রয়েছে। ফিমেলদের ওট পড়েছে, মানে মণিদীপার ভাড়া পড়েছে মাত্র 120 টাকা। আমার 235 টাকা, ওর 120 টাকা। একটা দারুণ ফেসিলিটি এটা। আর বাসে আরেকটা জিনিস দেখাচ্ছি, প্রত্যেকটা সিটের পাশে এখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে, মানে ইউএসবি কেবল করা রয়েছে, ইউএসবি পোর্ট করা রয়েছে। সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের মোবাইল বা ইলেকট্রনিক্স যে গেজেটসগুলো রয়েছে সেগুলো কিন্তু চার্জ করে নিতে পারেন।
পৌঁছে গেলাম ভীমাশঙ্কর বাস স্ট্যান্ডে। এখন ঘড়িতে সময় 10:31। 10:30টায় ধরলাম, তো 6:30টায় আমরা পারফেক্টলি স্টার্ট করেছিলাম, আর 10:30 অর্থাৎ 4 ঘন্টায় আমরা পৌঁছে গেলাম কিন্তু এই পুনে থেকে ভীমাশঙ্করে। আসার সময় দেখালাম মানে মন্দির থেকে প্রায় 2 কিলোমিটারেরও বেশি লাইন পড়ে গেছে। তো প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে এসেছে। যেহেতু বললাম 5-5.5 মাস পরে এই মন্দির খুলেছে, তো প্রচুর প্রেশার, প্লাস স্যাটারডে সানডে তো ভিড় থাকছেই। দেখি এবারে ডিসিশন নেব কিরকম কি করব। তবে এক্ষুনি আমরা আজকে দর্শন করব না, আমাদের আজকে এখানে থাকার প্ল্যান রয়েছে। তো আগে থাকার ব্যবস্থাটা করে নিই, তারপরে সন্ধ্যের দিকে আমরা একবার ভিজিট করবো। কেননা এখন যদি দাঁড়াই পুজো দেওয়ার জন্য, তাহলে কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টা বা তার বেশি সময়ও লাগতে পারে। তো এনিওয়ে আমরা এবার এগোচ্ছি, মন্দিরের দিকে যাই, একটা থাকার ব্যবস্থা করি, সব আপডেট দিচ্ছি আপনাদের, সঙ্গে থাকুন। অনেক ঝামেলা পেরিয়ে কিন্তু অবশেষে আমরা একটা রুম পেলাম। বেশ কিছু গল্প রয়েছে, যেহেতু রাশ প্রচুর, যেরকম দেখালাম প্রায় 2-3 কিলোমিটার থেকে এখানে লাইন পড়েছে। তো আমরা জাস্ট মানে মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার আগে ভীমাশঙ্কর মন্দিরের একটি গেট রয়েছে, সেই গেটের সামনে কিন্তু পুলিশ ব্যারিকেড করে রেখে দিয়েছে এবং ভেতরে লোকদের ঢুকতে দিচ্ছে না। ভীষণ ক্যাওস পরিস্থিতি সেখানে। একমাত্র যারা দর্শন করবে তারা ওই রকম প্রায় 6-7 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে তারপরে তারা কিন্তু জাস্ট ভেতরে ঢুকছে। তারপরেতেও আরো প্রায় 1 কিলোমিটার মতো লাইন আছে, সুতরাং প্রচুর সময় লাগবে। আমরা যতই বলার চেষ্টা করছি যে আমাদের আজকে দর্শন নেই, আমরা এখানে স্টে করতে চলেছি, কিন্তু উইদাউট বুকিং কিন্তু এখানে বুকিং স্লিপ মানে দেখাতে আপনি পারছেন না, তাহলে কিন্তু এর ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। যাই হোক, আমরা কোনো রকমে কিছু নাম্বার কালেক্ট করে সেখানে ফোন করে বুকিং এর ব্যবস্থা করে তারপর কিন্তু আমরা ভেতরে ঢুকতে পেরেছি। তো সেই জিনিসটা কিন্তু মনে রাখবেন, যেহেতু এতদিন পরে মন্দির খুলেছে, এই রাশটা রয়েছে। হ্যাঁ, হতে পারে 1 মাস 2 মাস 3 মাস পরেতে এই প্রবলেমটা থাকবে না। 11টা পর্যন্ত যে দর্শনার্থীরা এসেছেন লাইন দিয়েছেন তারাই একমাত্র কিন্তু দর্শন করতে পারছেন। 4টের পরে মন্দির বন্ধ হয়ে যাচ্ছে কারেন্ট আপডেট অনুযায়ী। সুতরাং আমাদের আজকে দর্শন করার কোনো প্রশ্নই নেই, টাইমও হবে না, আর লাইনে দাঁড়ালে সেই সময়ের মধ্যে আমরা পৌঁছতেও পারবো না। রুম পেয়ে গেছি। রুমের জাস্ট আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাচ্ছি। নাম্বার আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নেবেন। এবং এই সময়ে যদি আপনারা আসেন আগামী 15 দিন বা 1 মাস, তাহলে কিন্তু বুকিং করে অবশ্যই আসবেন। ঠিক আছে, খুবই নর্মাল সাধারণ রুম আপনাদেরকে দেখাচ্ছি। পাওয়ার ব্যাংক ক্যারি করা কিন্তু মাস্ট। এই রুমটা রয়েছে, এর সাথে কিন্তু কোনো অ্যাটাচড বাথরুম নেই। বাথরুম রয়েছে এখানে একটা কমন, 4টে বাথরুম এখানে কমন রয়েছে, এদিকে দুটো, আর এদিকে লন, ওদিকে আরো রুম রয়েছে, ওইদিকে আরো দুটো রুম রয়েছে, সরি বাথরুম রয়েছে। এই হলো আমাদের রুম, ছোট্ট একটা রুম। এর ভাড়া নিয়েছে আজকের ডেটে 1200 টাকা পার নাইট দুজনের জন্য। অনেক ঝামেলাপাতি পুয়ে ঘর পাওয়া গেল, এবারে খাবারের জোগাড়। যে কোনো জ্যোতির্লিঙ্গ দর্শনে মানে কিছু তো হ্যাসেলস পোড়াতেই হবে। সুতরাং এই জায়গাটা আসাটা যতটা সহজ, দর্শন পাওয়াটা কিন্তু ততটা সহজ নয়। তো দেবাদিদেব মহাদেব কিন্তু সবসময় এর পরীক্ষা নেয়, প্রত্যেকটা জায়গাতেই পরীক্ষা নেয়, এখানেও কিন্তু তার কোনো খামতি হয়নি। এইটা হলো মন্দিরের মেন গেট। এখান থেকে এইরকম সেট করা, আর এই যে দর্শনার্থীরা এইভাবে লাইন দিয়ে কিন্তু সোজা মন্দির প্রাঙ্গণে যাচ্ছে পুজো দেওয়ার জন্য। যেটা বলছিলাম, আগে এরকম ওপেন রাস্তা ছিল, এখানে রোদে বৃষ্টিতে সব লোক ভিজে যেত বা গরমে কষ্ট হতো, কিন্তু এখন এইটা করে দেওয়ার জন্য কিন্তু অনেক সুবিধা হয়েছে। এবং এটা পুরোটাই সেই মন্দির পর্যন্ত যাচ্ছে, প্রচুর বড় লাইন। অলমোস্ট এই ট্রেলটা নাই করে 800-900 মিটার বা 1 কিলোমিটার মতো হবে। দুপুরে আমরা লাঞ্চে পুরি সবজি খেয়েছিলাম। আপনারা চাইলে অন্য অনেক কিছু অপশন রয়েছে, খেতে পারেন। মন্দির যাওয়ার আগে পুজোর ডালি হিসাবে আপনারা ফুল নিয়ে নিতে পারেন, অনেক দোকান সেখানে রয়েছে। এবার আপনাদেরকে শোনাই এই ভীমাশঙ্কর মন্দিরের কাহিনী। ভীমাশঙ্কর মন্দির মহারাষ্ট্রের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ
যা সাহিত্রী পর্বতের গভীর অরণ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1034 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে শিবের স্বয়ংভূ লিঙ্গ বিরাজমান। এই ভীমাশঙ্কর মন্দির উৎপত্তির পিছনে দুটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রথমটি হল রামায়ণের যুদ্ধের পর কুম্ভকর্ণের স্ত্রী সাহিত্রীতে আশ্রয় নেন এবং ভীম নামের এক পুত্র জন্ম দেন। ভীম কঠোর তপস্যা করে শক্তি অর্জন করে অত্যাচার শুরু করেন। দেবতাদের প্রার্থনায় শিব ভীমাশঙ্কর রূপে অবতীর্ণ হয়ে ভীমকে বধ করেন। আরেকটি কাহিনী হল ত্রিপুরাসুর বধ। ত্রিপুরাসুর ছিলেন অসুরের 3 ভাই। তারা কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর লাভ করে 3টি অজেয় দুর্গ অর্জন করেন। এই দুর্গগুলি আকাশ, পৃথিবী ও পাতালে ভাসমান ছিল। দেবতারা বারবার আক্রমণ করলেও তা ধ্বংস করতে পারেননি। অসুররা অত্যাচার শুরু করলে দেবতারা শিবের কাছে প্রার্থনা করেন। শিব মহাদেব ত্রিপুরান্তক রূপে এক মহাশক্তিশালী ধনুক থেকে একমাত্র তীর ছুঁড়ে এই 3টি দুর্গ একসঙ্গে ধ্বংস করেন। এই বিজয়ের পর শিবকে বলা হয় ত্রিপুরান্তক। এই ত্রিপুরাসুর বধের সময় শিব মহাদেবের ঘাম থেকে প্রবাহিত জলধারা পাহাড়ি অরণ্যে ছড়িয়ে পড়ে। সেই জলধারাই আজকে ভীমা নদী, যা মহারাষ্ট্রের জনজীবনকে সজীব করে রেখেছে। এইদিকে ভীমাশঙ্কর মন্দির, তার পাশ দিয়েই রাস্তা সোজা এসেছে। যে রাস্তাটা দেখালাম একদিকে আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছে, আর একটা সোজা গুপ্ত ভীমাশঙ্করের দিকে যাচ্ছে। এই যে এখানে একটা বোট করা রয়েছে। রাস্তাটা প্রথমে শুরুটা বেশ সংকীর্ণ, এইভাবে ইন্ডিকেট করা আছে। এই রাস্তা দিয়ে কিন্তু গুপ্ত ভীমাশঙ্কর যাওয়া যায়। সুতরাং আমরা যাচ্ছি। রেকমেন্ডেড কি কিছুজন একসাথে মিলে গেলে এটা বেটার হয়। হর হর মহাদেব। অবশ্যই এটা রেকমেন্ডেড কি আপনারা 2-4 জন গ্রুপ মিলে যান। যেরকম আমরা যখন শুরু করতে যাচ্ছিলাম তখন দেখলাম যে কেউ নেই। আমরা জাস্ট 10 মিনিট মতো একটু ওয়েট করলাম। দেখুন একসাথে আমরা এই কজন রয়েছি, এরা কিন্তু একসাথেই আমরা গুপ্ত ভীমাশঙ্কর যাব। এখান থেকেই অ্যাকচুয়ালি ভীমা নদীর যে উদ্গম স্থল, সেটা কিন্তু এই গুপ্ত ভীমাশঙ্করের সেই জায়গা থেকেই হয়েছে। এই রকম গাছের গায়ে ছোট ছোট চিহ্ন করা রয়েছে, যেগুলো দিয়ে বুঝতে পারবেন যে রাস্তাটা কোথায়। কেননা এটা পুরোটাই জঙ্গলের ট্রেল, তো শুধু আলাদা করে কোনো রাস্তা নেই। তো এই চিহ্নগুলো বা কয়েকটা জায়গায় অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে যে কোন পথ আপনাদের সঠিক পথ গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার জন্য। জঙ্গলের ভেতর দিয়ে কিছুটা হাঁটার পরেই আমাদের দেখা মিলল মালাবার জায়ান্ট স্কুইরাল, বা মারাঠি ভাষায় যাকে বলে শেকরু। এটি মহারাষ্ট্রের ন্যাশনাল অ্যানিম্যাল। মাথা থেকে দেহ পর্যন্ত এরা 25 থেকে 50 সেন্টিমিটার এবং এদের লেজ 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এদের ওজন 1.5 কেজি থেকে 3 কেজি পর্যন্ত হয়। বাদামি, লালচে, মেরুন, কালো, ক্রিম একাধিক রঙের মিশ্রণ এই স্কুইরালের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই একে রেনবো স্কুইরালও বলা হয়। এরা প্রায় 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা সাধারণত ফল, বাদাম, বীজ, ফুল, পাতা, ছাল এই সমস্ত খেয়ে থাকে এবং বড় গাছের উঁচু ডালে পাতার ও ডালের তৈরি গোলাকার বাসায় এরা বসবাস করে। আমাদের এই গুপ্ত ভীমাশঙ্কর যাওয়ার একটা সবথেকে বড় প্রাপ্তি ছিল এই মালাবার স্কুইরাল দেখা। পুরো রাস্তাটাতেই কিন্তু এরকম মার্কিং, এই কাপড় বাঁধা অথবা পাথরের গায়ে এরকম অ্যারো চিহ্ন দেওয়া।
এই পথ ধরে এগিয়ে যেতে হবে। অসাধারণ অসাধারণ লাগছে এই ট্রেলটাতে হাঁটতে, সম্পূর্ণ নিস্তব্ধ। যেরকম আমরা একটা আনকোরা ট্রেকিং পথ যখন যাই যে ফিলটা, এখানেও কিন্তু এক্স্যাক্টলি সেই ফিলটাই থাকছে। মাঝে মাঝে এরকম কিন্তু গাছ রাস্তার মাঝখানে পড়ে রয়েছে, উইচ ইজ ভেরি ন্যাচারাল। ঝড়েতে বৃষ্টিতে হয়তো এই গাছ পড়েছে, কোনো ম্যানমেড রাস্তা নয়, পুরোটাই এরকম পাতা পড়ে তৈরি। এই জায়গায় কিন্তু বেশি কথা বলতেও ইচ্ছা করছে না, জাস্ট ফিলটা লাগে। সাক্ষী থাকবে এসছি বলে, সাক্ষী বিনা গণেশজির মূর্তি। আমরা পৌঁছে গিয়েছি গুপ্ত ভীমাশঙ্কর। এটিই হলো গুপ্ত ভীমাশঙ্করের শিবলিঙ্গ। প্রধান মন্দির থেকে কিছুটা দূরে অরণ্যের গভীরে লুকিয়ে আছে এই গুপ্ত ভীমাশঙ্কর। এখানে শিবলিঙ্গ ছোট, প্রাকৃতিক পাথরের গঠনে তৈরি। স্থানীয়রা এটিকে গুপ্ত জ্যোতির্লিঙ্গ বলেও অভিহিত করেন। এই জায়গা থেকেই ভীমা নদীর উদ্গম হয়েছে, তাই জায়গাটি খুবই পবিত্র। জঙ্গলের ভেতরে এই জায়গাটি অবস্থিত বলে পুরো জায়গাটি শান্ত পরিবেশের মধ্যে অবস্থিত। খুবই কম সংখ্যক লোক এই গুপ্ত ভীমাশঙ্করে আসেন। ভীমাশঙ্কর ও গুপ্ত ভীমাশঙ্কর দুটোই আধ্যাত্মিকতার প্রতীক। একদিকে জনসমাগমের ভক্তির উচ্ছ্বাস, অন্যদিকে অরণ্যের গভীরে শান্ত ধ্যান। এই দুই অভিজ্ঞতা মিলেই সম্পূর্ণ হয় ভীমাশঙ্করের যাত্রা। তাই সবশেষে বলবো, ভীমাশঙ্কর শুধু একটি মন্দির নয়, এটি পুরাণ, প্রকৃতি আর ভক্তির এক জীবন্ত কাহিনী। আসুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা সবাই অংশগ্রহণ করি। খুব সুন্দর এক্সপিরিয়েন্স হওয়ার সাথে সাথেও একটা ছোট না, অনেক বড় আক্ষেপ। খুবই দেখে কষ্ট লাগে যে প্রচুর নোংরা করে রেখেছে। ট্রেলটা যতটাই সুন্দর, কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় জলের বোতল থেকে শুরু করে প্লাস্টিক, বিভিন্ন চিপসের প্যাকেট, লজেন্সের প্যাকেট, ক্যাডবেরির প্যাকেট ভর্তি পড়ে। মানে ভীমাশঙ্করের যে পার্টিকুলার জায়গাটা, যেখানটা ওই ঝর্ণাটা ছিল, তার আশপাশটা তো পুরো ভর্তি। না কোনো মেনটেনেন্স আছে, না লোকেদের কোনো সচেতনতা রয়েছে এই ম্যাটারটার ওপর। আমরা ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ট্রেক করি, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা জায়গায় আবেদন করি লোককে যে এই ট্রেলগুলোকে, এই পাহাড়গুলোকে পরিষ্কার রাখুন, প্লাস্টিক থেকে বিরত রাখুন, কিন্তু কোনো লাভ হয় না। নোংরার মতোই থাকে, এবং দিনে দিনে সেটা বাড়তে থাকে। গুপ্ত ভীমাশঙ্কর দর্শন করে ফিরে এলাম আবার এই ভীমাশঙ্কর মন্দিরের সামনে। এবারে হোটেলে চলে যাব। খুব সুন্দর একটা ট্রেল ছিল, খুব ভালো লাগলো। এখন ঘড়িতে সময় 3:16, অর্থাৎ 1:30টায় এখান থেকে রওনা দিয়েছিলাম। 3:30 খুব বেশি, মানে 2 ঘন্টার মধ্যে যাতায়াত সব কমপ্লিট হয়ে গেল। ওখানে গিয়ে 10-15 মিনিট মতো ছিলাম, খুব ভালো লাগলো। ঘড়িতে এখন বাজে সন্ধ্যে 6:13। আমরা এখন মন্দিরের সামনে এসেছি। মন্দির পরিসর বন্ধ হয়ে গেছে, আমরা 4-4:30 সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা এখানে জাস্ট একটু এসেছি ঘুরতে। এখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছে, বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
যে জায়গাটা দিয়ে লাইন সকালবেলা দেখাচ্ছিলাম রয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা দিয়ে সেই যে আপনার গেটটা দেখিয়েছিলাম, ওই গেট থেকে সোজা রাস্তা এসে কিন্তু এই দিকে সোজা গিয়ে এই মন্দির প্রাঙ্গণের ভেতরে যাচ্ছে এবং সেখানেই কিন্তু দর্শন হয়। সন্ধ্যেবেলা 7:30টার সময় এখানে সন্ধ্যারতি হয়, তবে এই মুহূর্তে তো সন্ধ্যারতি দেখতে দিচ্ছে না। আমরা একটু কথাবার্তা বলছি, জিজ্ঞাসাবাদ করছি যে যদি সন্ধ্যা আরতি দেখতে পারি তাহলে আমরা ট্রাই করব সেটা। বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে, ওয়েদারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সকালের থেকে। যেরকম গরম লাগছিল সকালে, এখন কিন্তু একদমই সেরকম নয়, বেশ ঠান্ডা। সময় এখন বলছে ঘড়িতে 8:30 বাজে। লাস্ট 2 ঘন্টায় অনেক কিছু ঘটে গেছে, অনেক কিছু মানে অনেক কিছু। বলছি একটা একটা করে। প্রথমত তো যেরকম আপনাদেরকে দেখালাম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা বাইরে গেলাম, তখন 6:30 প্রায়, তখন 6টা, হ্যাঁ 6টা 6:30টার ভেতরেই ছিল, 6টা বেজে গেছিলো তখন যাচ্ছিলাম। তো সেখানে গিয়ে বৃষ্টির মধ্যেই আমরা কোনো রকমে একটা দোকানে ঢুকলাম একটু চা খাওয়ার জন্য। সেখানে চা খাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির বেগ আরও বাড়তে থাকলো এবং প্রচণ্ড প্রচণ্ড জোরে বৃষ্টি, সেই স্রোতের মতো একবারে জল নামছিল। তো আমরা তখন ডিসাইড করলাম যে আমরা আর এগোবো না, ওই দোকানেই যা পাওয়া যায় তাই টুকটাক খেয়ে আজকে রাত্রিরের ডিনারটা সেরে নেবো। আগে বেশ কিছু দোকান ছিল, কিন্তু আমরা ডিসিশন নিলাম যে যাবো না। তো সেই দোকানে ম্যাগি পাওয়া যাচ্ছিল, আমরা একটা ম্যাগি খেয়ে নিলাম, জাস্ট ভেজ ম্যাগি ছিল, সিম্পল প্লেন ম্যাগি যেটা, সেটা খেয়ে নিলাম, জলের বোতল নিয়ে নিলাম। ঠিক যখন মানে ম্যাগি খাওয়াটা প্রায় শেষের দিকে, বৃষ্টি তোড়ের সাথে সাথে প্রচণ্ড বাজ পড়তে শুরু করেছিল, মানে একটা বাজ যেটা লাস্টে পড়লো বিশাল জোরে। তো মানে আমরা কি বলবো, একটা মিনিটও নষ্ট না করে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে ব্যাক করছিলাম হোটেলে ঢুকে পড়ার জন্য, কারণ ওই প্রাকৃতিক দুর্যোগে বাইরে থাকাটা কিন্তু একদমই আমাদের মতে সেফ মনে হচ্ছিল না। তো যাই হোক, বুঝতে পারিনি সেই বাজটা কিসের ডাক। মন্দিরের পাশেই যেহেতু আমাদের স্টেটা, তো মন্দিরে মানে স্টেতে যাওয়ার সময়তে মন্দিরটা যখন ক্রস করছি তখন প্রায় 7:30 মতো বাজে। হঠাৎ কি মনে হলো যে সন্ধ্যারতি কি এখন হবে, একবার জাস্ট দেখি তো বলে, যে মন্দিরে সকাল থেকে ঢোকাটা একটা দুষ্কর জিনিস হয়ে দাঁড়িয়েছিল, ঢোকা ইম্পসিবল ছিল, মানে আশা তো ডেফিনেটলি আমরা করিনি যে আজকে মন্দির দর্শন করতে পারবো। উইদিন ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যে আমরা সেই মন্দিরে ঢুকলাম এবং সন্ধ্যারতি তো দেখলামই, সব থেকে বড় কথা আমরা গর্ভগৃহে গিয়ে জলাভিষেক করে এলাম। মানে মুহূর্তের মধ্যে জিনিসটা হলো, যেটা একমাত্র শিবলিঙ্গ, অরিজিনাল যে শিবলিঙ্গ যেটা দেখা যায় ভোরবেলা মঙ্গল আরতির পরেতেই 1 ঘন্টা দর্শন হয়, সন্ধ্যেবেলা হয়তো এই আরতির আগে কিছুক্ষণের জন্য ওই জলাভিষেক হয় ডাইরেক্ট শিবলিঙ্গে। তো ঠিক সেই মুহূর্তেই আমরা সেখানে পৌঁছেছিলাম এবং আমাদের পুজো দেওয়াটা হয়ে গেল। মানে এটা একটা অবিশ্বাস্য ঘটনা, আমরাও এক্সপেক্ট করিনি এইভাবে ঠাকুর পুজো নেবে আমাদের থেকে। তো ওখানে তো মন্দিরের ভেতরে কোনো রকম ভিডিওগ্রাফি, ক্যামেরা কিছুই অ্যালাউ নয়, তাই সেখানকার ছবি তোলার মতো পরিস্থিতিও ছিল না, আর তুলতেও পারতাম না। পুজো দিলাম, দাঁড়িয়ে আরতি দেখলাম, পুরো আরতি দেখে আমরা চলে এলাম এখন হোটেলে। তো এইগুলো সবই আনএক্সপেক্টেড। যে কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে কিন্তু আমরা এই অনুভূতিটা বারবার পাই যে আপনার প্ল্যান অনুযায়ী কিছু হবে না, যার কাছে এসছে ওনার প্ল্যান অনুযায়ী আপনাকে চলতে হবে। তো আর কথা না বেরিয়ে এখানে ইলেকট্রিসিটি, আচ্ছা যেটা আপডেট হচ্ছে এই মুহূর্তে কিন্তু এখানে কোনো রকম টাওয়ার নেই, মোবাইলের কোনো টাওয়ার নেই, কোনো মোবাইলেই না, জিও, এয়ারটেল, ভোডাফোন কিছুতেই কোনো টাওয়ার নেই। তো টাওয়ারলেস। এবারে ইলেকট্রিসিটি রয়েছে, কতক্ষণ থাকবে জানি না, কারণ ভোল্টেজ ফ্লাকচুয়েট করছে, হয়তো রাত্রিবেলা চলেও যেতে পারে ইলেকট্রিসিটি। সেই জন্য আর কথা না বাড়িয়ে আজকে এখানেই আমরা ব্লগটা শেষ করছি এবং শুয়ে পড়ছি। কালকে সকালবেলা ভোর উঠে একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো এই হলো ভীমাশঙ্করের আজকের দিনের গল্প। পুনে থেকে আমরা এলাম, কী কী করলাম সব কিছু বললাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে।
ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনার এই ছোট্ট কাজ, লাইক করা বা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওগুলো শেয়ার করে দেওয়া, এটাই আমাকে অনেক ইন্সপায়ার্ড করে আরও নতুন ভিডিও করতে, আরও ভালোভাবে কাজ করতে। তো এইটুকুনি এক্সপেকটেশন রইল আপনাদের কাছে, এই কাজগুলো কিন্তু অবশ্যই করে দেবেন। তো কালকে সকালে কীরকমভাবে পুজো দিচ্ছি না দিচ্ছি, কি হচ্ছে, কিভাবে আমরা পুনে আবার ব্যাক করব, সব কিছুই থাকছে। আমি একটাই এপিসোডে এই পুরো জিনিসটা কভার আপ করছি, যাতে মানে একটা ব্লগেতে আপনার এই ভীমাশঙ্করের পুরো যে কিভাবে ট্যুর করবেন সেটা কিন্তু আপনারা এটাতেই পেয়ে যাবেন। সুতরাং ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকুন। আর যেটা বললাম, বেশ কিছু নতুন ইনফরমেশন পুজো দেওয়ার এইবারে করেছে। আমি আপনাদেরকে ভিডিওতে অলরেডি দেখিয়েছি, এখানে একটা ওয়েবসাইট দিয়েছে যেখানে অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়, কিন্তু সবেমাত্র এই মন্দির খুলেছে বলে সেই ওয়েবসাইটটা এখনও পর্যন্ত কাজ করছে না। হয়তো আগামী দিনে আপনাদেরকে স্লট বুক করে সেই ওয়েবসাইটের মাধ্যমে স্লট বুক করেই কিন্তু পুজো দিতে হবে, যেরকম আমরা বেনারস বা অন্যান্য বিভিন্ন জায়গায় দেখতে পাই। তো যাই হোক, আপডেট সব কিছু দিতে থাকবো, কীরকম হবে, আপনারা ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। থ্যাংক ইউ। গুড মর্নিং সবাইকে ভীমাশঙ্কর থেকে। এখন ঘড়িতে সময় 6:40, আমাদের সকালবেলার পুজো দেওয়া হয়ে গেল। এখানে এসেছিলাম 3:45 সময় লাইন দিয়েছি। 3:45 সময় লাইন দিলেও অ্যাকচুয়ালি মন্দির খুলেছে প্রায় 5:30। আগে থেকে লাইন দেওয়ার কারণ ছিল ভিড় হয়ে যাচ্ছিল প্রচুর, তাও আমরা 4:45 সময় যখন লাইন দিয়েছি তখন প্রায় 100-150 জনের পিছনে। পুজো খুব ভালোই দিয়েছি, তবে কালকে যেরকম এখানে মানে লিঙ্গ দর্শন যেটা আমরা পেয়েছিলাম স্পর্শ করে, আজকে কিন্তু ওপরে যেটা মুকুট বসিয়ে দেওয়া হয়, সিঙ্গার বেস যেটাকে বলে, সেটা কিন্তু অলরেডি এখন হয়ে গেছে সকালবেলা। তবে ভালো করেই পুজো দিয়েছি। দেওয়ার পরেতে এখন আমরা হোটেলে ফিরছি। তবে চারিদিকের ওয়েদার কিন্তু ঠিক এই রকম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে পুরো ফগ হয়ে গেছে, একদম মানে ফগ না, পুরোটা মেঘটাই নেমে এসেছে। বৃষ্টি এখন হচ্ছে না, কালকে সেই প্রচুর বৃষ্টি হওয়ার পরেতে রাত্রিরেতেও আর বৃষ্টি হয়নি, তবে রাতেও এরকম দেখছিলাম মেঘলা মেঘলা, আর সকালবেলা আলো ফোটার পরে দেখছি এরকম ওয়েদার হয়ে আছে। তো একটা মায়াবী পরিবেশ যাকে বলে, সেই রকম পরিস্থিতি। ভীমাশঙ্কর দর্শন খুব ভালো হলো। মুক্ত ভীমাশঙ্কর আমরা কালকেই করে এসেছিলাম বলে জাস্ট আমি আরও আলোচনা করছিলাম যে কালকে করে এসেছি বলে হয়ে গেছে, কারণ আজকে যেরকম ওয়েদার সিচুয়েশান আর কালকে অত বৃষ্টিতে ওই গুপ্ত ভীমাশঙ্কর যাওয়াটা কিন্তু একটু রিস্ক হয়ে যেত। এনিওয়ে, পুজো টুজো দিয়ে এখানে চা খেলাম, চা খেয়ে এবারে হোটেলে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে যাব, হয়ে তারপরে কিন্তু আমরা আবার পুনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। বেশি দেরি না করে, কারণ ওয়েদার কন্ডিশন এরকম, বৃষ্টি বাদলা হলে রাস্তাঘাটে জ্যাম বেশি হয়, সুতরাং ধীরে ধীরে আমরা কিন্তু বেরিয়ে যাব পুনের উদ্দেশ্যে। তো আশা করি আপনাদের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই ব্লগটিকে একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন সেই সমস্ত মানুষদের কাছে যারা 12 জ্যোতির্লিঙ্গের একটি করে দেখতে চাইছেন এবং ঘুরতে চাইছেন। তাদের এই সমস্ত ভিডিও দেখলে একটু সুবিধা হবে। আর চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বেল আইকনটি টিপে দিলে কী হবে, ইনস্ট্যান্ট নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে আসবে। যাই হোক, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর থেকে আজকের এই ব্লগটি আমি শেষ করছি। হর হর মহাদেব বলে। হর হর মহাদেব।